হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু এক্সপ্লেনেশন হাইস্ট অব দ্য সেঞ্চুরি। আজকের মুভিটি ব্যাংক ডাকাতির একটি মাস্টার প্ল্যান পরিকল্পনা নিয়ে নির্মিত এবং মুভিটি একটি বাস্তব সত্য ঘটনা যা আর্জেন্টিনাতে কয়েকজন মানুষ মিলে ব্যাংক ডাকাতি করেছিল। মুভিটি কেমন হতে যাচ্ছে তা তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো। তো চলো কথা না বলে শুরু করা যাক। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। মুভিটির শুরুতেই তোমাদেরকে একটি চরিত্রের সাথে পরিচয় করিয়ে দিই। এই মহান ব্যক্তির নাম হলো ফার্নান্দো। সে অবসর সময়ে টুকটাক ছবি আঁকার কাজ করে, পাশাপাশি সে একজন মার্শাল আর্টের প্রশিক্ষক যে কিনা মানুষদেরকে মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়ে থাকে। এই দিয়েই শেষ নয়, তার আরও একটি মহান গুণ হলো সে টুকটাক মহান চুরির কাজেও নিয়োজিত। সামনে যা পায় তাই খেয়ে দেয়। যথারীতি একদিন প্রশিক্ষণ শেষে সে টানতে টানতে বাড়ির দিকে যাচ্ছিল। বলতে পারো এই টানাটানিটাও তার আরও একটি মহান গুণের মধ্যেই পড়ে। যাই হোক, বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই একটি ছাউনির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মনের সুখে টানছিল। হঠাৎ এমন সময় একটি গাড়ি এসে তাকে পুরোদমে ভিজিয়ে দিয়ে চলে যায়, সাথে তার সিগারেটটাও ভিজে যায়। কি আর করার, তখন সে হাতে থাকা সিগারেটটি পানিতে ফেলে দেয় আর দেখতে পায় সিগারেটটি পানির সাথে চলতে শুরু করেছে। ফার্নান্দো কি যেন একটা ভেবে সিগারেটটির সাথেই চলতে শুরু করে। আর সিগারেটের কাজটা একবার দেখো, পড়তে হলো তো হলো, একটা ম্যানহোলে গিয়েই পড়লো। ফার্নান্দো তাকিয়ে দেখে তার সামনে রয়েছে আর্জেন্টিনার একটি বড় ব্যাংক যার নাম ব্যাংকো রিও। এটা দেখেই তার মাথায় বুদ্ধি আসে যে সে ব্যাংক ডাকাতি করবে। তাই দেরি না করে সে ম্যানহোলকে টার্গেট করে সেই জায়গায় চলে যায় যেখানে ম্যানহোলের পানিগুলো একটি খোলা জায়গায় পড়ছে। ফার্নান্দো জায়গাটিকে ভালোভাবে দেখে নেয় এবং সেখানে বসেই ডাকাতির একটা সুন্দর নকশা মনে মনে গাঁথতে শুরু করে। সেভাবে এই ম্যানহোলের নিচ দিয়ে আরও একটি সুড়ঙ্গ করে যদি ব্যাংক পর্যন্ত কোনোভাবে পৌঁছানো যায় তাহলে ভালো মতো লুট করা যাবে। এরপর এই প্ল্যানটি তার বন্ধুকে জানায়, আর এর নাম হলো শ্রীবাস। সে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করে থাকে আর ফার্নান্দোর সাথেই সেও টুকটাক চুরিতে অভ্যস্ত। ফার্নান্দোর মুখ থেকে এই সব শোনার পর শ্রীবাস বলে, তুই কি পাগল হলি নাকি? আমরা ছোটোখাটো চুরি করি, আর ডাকাতি করার জন্য আমাদের বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র প্রয়োজন হবে, আর সেগুলো নিতে গেলে আমাদের অনেক টাকার প্রয়োজন, আর আমার কাছে এত টাকা নেই। শ্রীবাস বলে, যদি তাই হয় তাহলে আমাদের এখন একজন ইনভেস্টরকে খুঁজতে হবে। বুদ্ধি দেখেছ, চুরিতে আবার ইনভেস্ট। যাই হোক, শ্রীবাসের কথা অনুযায়ী সে একজন মুরব্বীর কাছে যায়, আর এর নাম হলো ডেবিউজা। ডেবিউজা বলে, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও একজন ব্যক্তির সন্ধান দিতে পারি, তার নাম হলো মারিও। এরপর সরাসরি মারিওকে দেখানো হয়। সে কিছু আইনি জটিলতার কারণে একজন উকিলের কাছে এসেছে তার ফিস দেওয়ার জন্য। এ আবার শুধু চুরি করেই থেমে থাকে না, একজন সে লেভেলের ঠকবাজও। মানে হলো আপনার সামনে আপনাকে ঠকিয়ে চলে যাবে, আপনি টেরও পাবেন না, ব্যাপারটা এমন। তো মারিও এখানে উকিলকে ফিস দিতে এসেছে। সে বলে, ম্যাডাম আপনার ফিস তো $2000, তাই না? মেয়েটি বলে, জি না, আমার ফিস তো আরও কম, মাত্র $200। তখন মারিও বলে, ওহো, আমি তো ভুল করে অনেকগুলো টাকা নিয়ে চলে এসেছি। মেয়েটি বলে, বাকি টাকাগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান। তখন মারিও বলে, আসলে এতগুলো টাকা নিয়ে ঘোরা একটু রিস্ক হয়ে যায়, আপনি আপনার কাছে টাকাগুলোকে রেখে দিন, আমি আগামীকালকে এসে আপনার ফিস বাদে বাকি টাকা নিয়ে যাব। তখন মেয়েটি তার মিষ্টি কথার ফাঁদে আটকা পড়ে টাকাগুলোকে অফিসে রেখে দেয়। রাতের বেলায় মারিও চুপি চুপি সেই উকিলের অফিসে চলে আসে টাকাগুলোকে চুরি করার জন্য। কিন্তু এতগুলো টাকা মেয়েটি অফিসের কোথায় রাখবে এটা বের করার জন্য আগে থেকেই টাকার খামের মধ্যে সে একটি সেন্সর লাগিয়ে রেখেছিল। এই হলো মিষ্টি মিষ্টি কথা বলা মানুষটির বুদ্ধি। আর সেই মোতাবেক টাকাগুলো সে একটি লকারে খুঁজে পায়, আর সেগুলো নিয়ে মারিও পালিয়ে যায়। কি এক অসাধারণ বুদ্ধি, নিজের টাকা নিজেই চুরি করছে। এরপর ফার্নান্দো মারিওর খোঁজ পেয়ে তার সাথে দেখা করতে আসে। মারিও ফার্নান্দোর থেকে প্ল্যানটি ভালোভাবে শুনে নেয়। অবশেষে মারিও ফার্নান্দোর প্ল্যানে রাজি হয়। তারপর তারা দুজন ব্যাংকের সামনে যায় আর ম্যানহোলের ভেতর একটি ফিতা ঢুকিয়ে দেয়।
এরপর তারা ম্যানহোলের ভেতরে গিয়ে দেখতে পায় ভেতর থেকে ব্যাংকের উচ্চতা ঠিক কতটুকু। ভেতরের মাপামাপি শেষে পরের দিন তারা 3 জন মিলে প্ল্যান বানানো শুরু করে। মারিও বলে ব্যাংকের মধ্যে কিছু মোশন সেন্সর লাগানো থাকে। আমরা যখনই ব্যাংকের ভল্টে প্রবেশ করব ঠিক তখনই অ্যালার্ম বেজে উঠবে। তখন ফার্নান্দো বলে আমি আমার বাসাতেও একটি মোশন সেন্সর লাগিয়েছি, আর এই সমস্যার সমাধানও আমি বের করে ফেলেছি। মারিও বলে কি সেটা? ফার্নান্দো তখন একটি স্যুট পরে সেন্সরের সামনে আসে, কিন্তু সেন্সর ফার্নান্দোকে আইডেন্টিফাই করতে পারে না। তখন মারিও বলে এটা ভালো একটা প্ল্যান। পরের দিন ফার্নান্দো আর তার বন্ধু শ্রীবাস ব্যাংকে যায় এটা দেখতে যে ব্যাংকের কোন জিনিস কোন জায়গাতে আছে, আর ফার্নান্দো লুকিয়ে লুকিয়ে সেগুলোর ছবি তুলে নিচ্ছিল। কিন্তু ফার্নান্দের হাবভাব দেখে একজন সিকিউরিটির সন্দেহ হয়, আর সাথে সাথে সে পুলিশকে ইনফর্ম করে দেয়। ফার্নান্দো ব্যাংকের বাইরে পুলিশকে আসতে দেখে বলতে থাকে এই তো মামা, ভাবসাব খারাপ, তাড়াতাড়ি কেটে পড়ি এখান থেকে। ফার্নান্দো চলে যাবে ঠিক তখনই সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলে আর বলে এই যে ভাই, কোথায় যাচ্ছ? তোমাকে আমাদের সাথে একটু যেতে হবে। তখন পুলিশ তাকে ব্যাংকের ভেতরের একটি কক্ষে নিয়ে যায় আর তার সমস্ত জিনিস চেক করে, ক্যামেরাটাও চেক করে, কিন্তু ক্যামেরার মধ্যে তারা কিছু খুঁজে পায় না। আসলে এরা তো আর জানে না যে ফার্নান্দো কোন লেভেলের চোর। সে এখানে আসার আগেই ক্যামেরার মেমোরিটি তার হাতের মধ্যে লুকিয়ে রাখে। পুলিশ যখন কিছু পেলই না তখন ফার্নান্দো উল্টা পুলিশের ওপর ঝাড়ি মারে। সে বলে আমাকে অহেতুক হয়রানি করার জন্য আমি আপনার নামে মামলা করব। ল্যাওঠালা, একেই বলে চোরের মায়ের বড় গলা। তখন ভয়ে ভয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। তারপর তারা কিছু নকশা নিয়ে ডাকাতির প্ল্যান করে। ফার্নান্দো বলে আমাকে পুলিশ যেই রুমে রেখেছিল সেটাই পারফেক্ট রুম ব্যাংকের ভল্টে ঢোকার জন্য। ফার্নান্দো আরও বলে এখন আমাদের এটা জানতে হবে যে ব্যাংকের ওই রুম থেকে ট্যানেলের যে জায়গায় আমরা সুড়ঙ্গটি খুঁড়ব তার ডিস্টেন্স কতটুকু, কিন্তু সেটা মাপার জন্য আমরা তো আর বাইরে গিয়ে মানুষের সামনে মাপামাপি করতে পারবো না। তাই তারা একটি প্ল্যান করে এবং একটি সাইকেল নিয়ে ডেবিউজাকে সেখানে পাঠানো হয়। আসলে তারা যেই প্ল্যানটি করেছিল সেটি হলো তোমরা সাইকেলের চাকায় যেই জায়গা দিয়ে পাম দাও, অর্থাৎ লজেন বলা হয় সেটিকে, ওই লজেনটিকে চাকার একটি নির্দিষ্ট জায়গা থেকে ধরে কতবার ঘুরে আবার চাকার সেই জায়গায় এসে থামছে সেটার একটি মোটামুটি হিসেব ডেবিউজা নিয়ে নেয়, আর এটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা এই পর্যায়বৃত্ত গতি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। এরপর ফার্নান্দো আর মারিও দুজন একসাথে একটা খোলা জায়গায় বসে চিত্র আঁকতে শুরু করে। মারিও জ্যামিতিক অঙ্ক ব্যবহার করে এটা বের করে যে তাদের নিচ থেকে মানে হলো ট্যানেলের ভেতর থেকে ওপর দিকে কতটুকু খুঁড়তে হবে, আর তারা সেটা বের করেও ফেলে। চিত্র আঁকাআঁকি শেষে ফার্নান্দো আবার সিগারেট ধরায়। তখন মারিও বলে হে ইয়ার, কি সব ছাইপাস খাও বলো তো? তখন ফার্নান্দো বলে ভাই ছাইপাস বলো না গো, ছাইপাস বলো না, এটা আমাকে কোনো কাজে ঠিকঠাক ফোকাস রাখতে সাহায্য করে, ছেলের কথা শোনো। যাই হোক, তখন শ্রীবাস সেখানে আসে আর সে বলে অস্ত্রশস্ত্রের ব্যবস্থা হয়ে গেছে। তারপর সেই রাত থেকেই তারা খোঁড়াখুড়ির কাজ শুরু করে দেয়। এদিকে মারিওর সাথে ফার্নান্দের কথা কাটাকাটি হয়। মারিও বলে তোমাকে আমি কয়েকদিন ধরে একটা প্রশ্ন করে যাচ্ছি, কিন্তু তুমি শুধু এড়িয়ে যাচ্ছ। আসলে মারিও ফার্নান্দোকে বলছে যে তারা ব্যাংকের মধ্যে ভল্ট কিভাবে খুলবে। যারা জানো না তাদের জন্য বলে রাখি যে ভল্ট হলো এমন একটি সুরক্ষিত রুম যার ভেতর অনেক লকার থাকে, আর লকারের মধ্যে টাকা পয়সা সোনাদানা সবকিছু ওই লকারের মধ্যে রাখা হয়। আর সবচেয়ে মুশকিলের বিষয় হলো সেই ভল্ট খোলা, কারণ সেটা অনেক হাইফাই সিকিউরিটি দিয়ে লক করা থাকে। কিন্তু সেটা কিভাবে খোলা হবে সেই বিষয়ে মারিও চিন্তায় পড়ে যায়, আর ফার্নান্দোকে বলে ভাই এই বিষয়ে আমি এখনো ভাবিনি, আমার একটু সময় দরকার। এসব বলতে বলতে মারিও সেখান থেকে রাগ করে চলে যায়, কারণ সে ভাবছে আমি এতগুলো টাকা ইনভেস্ট করেছি, যদি কোনো কিছু ভুল হয় তাহলে আমার সব টাকা জলে যাবে। তারপর ফার্নান্দো তার গার্লফ্রেন্ডের সাথে শুয়ে শুয়ে আকাশের তারা গুনছিল আর তার কাজে ফোকাস রাখছিল, মানে হলো সে নেশা করছিল। হঠাৎ তার মাথায় একটা দারুণ বুদ্ধি চলে আসে। যাই হোক, সিগারেট খেলে যদি ব্যাংক ডাকাতি করা যায় তাহলে তো ভালোই। আর মাথায় যে বুদ্ধিটি চেপে বসেছে সেটা সে মারিওকে বলতে মারিওর বাসায় ছুটে যায়। মারিওকে বলে মারিও, ব্যাংকে দু ধরনের সিকিউরিটি থাকে, সামনের দিকে এক ধরনের সিকিউরিটি থাকে আর সুড়ঙ্গ দিয়ে চুরি আটকাতে এক ধরনের সিকিউরিটি থাকে।
সামনের দিক থেকে চুরি করলে সামনের সিকিউরিটি আটকাবে, আর সুড়ঙ্গ দিয়ে চুরি করলে সেখানকার সিকিউরিটি আটকাবে। কিন্তু বিষয় হলো দুদিক থেকে যদি চুরি করা হয় তাহলে কোনো সিকিউরিটি আটকাবে না। মানে হলো তারা ভেতরে প্রবেশ করবে সামনের গেট দিয়ে আর বের হয়ে যাবে সুড়ঙ্গ দিয়ে। আর তারা চুরি করবে দিনের বেলায় সবার সামনে, কারণ দিনের বেলায় ভল্টগুলো খোলাই থাকে। আর তারা যেহেতু সামনের গেট দিয়ে ঢুকবে তাই পুলিশ সুড়ঙ্গের কথা মাথাতেও আনবে না। এটা শুনে তো মারিও আবার মিষ্টি একটা হাসি দেয়। এই হলো প্ল্যান। এখন বিষয় হলো তারা যেগুলো চুরি করবে সেগুলো তারা কিভাবে নিয়ে যাবে। তাদের তো একটা গাড়ির প্রয়োজন, তাই মারিও একজনকে গাড়ির ব্যবস্থা করতে বলে। অবশেষে গাড়ির ব্যবস্থা হয়ে গেলেও যাকে গাড়ি ম্যানেজ করার দায়িত্ব দিয়েছিল সে আবার গাড়িটি চুরি করে নিয়ে আসে। যাই হোক, অনেকক্ষণ ধরে মারিও আর সেই লোক তাদের দলেরই একজনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু এদিকে এক বুড়ি গাড়িটি তার বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এটা দেখে সাথে সাথে পুলিশকে ফোন দিয়ে দেয়। তখন সেখানে পুলিশ চলে আসে আর পুলিশগুলো সেখানে এসে গাড়ির কাগজপত্র দেখাতে বলে। তখন লোকটি পুলিশকে গাড়ির নকল কাগজ ধরিয়ে দেয়। এদিকে যার জন্য তারা এতক্ষণ ওয়েট করছিল সে লোকটি চলে আসে, আর এর নাম হলো অ্যালবার্টো। আর সে পুলিশকে বলে, স্যার এরা হলো আমার বন্ধু, আমার জন্যই তারা এখানে অপেক্ষা করছিল। তখন পুলিশ আর তাদের কিছু বলে না। চুরির দিন সকালবেলা শ্রীবাসবাদে প্ল্যান অনুযায়ী সবাই সবার পজিশন নিয়ে ব্যাংকে ঢুকে পড়ে, আর এক একজন এক একটি ছদ্মবেশ নেয় যাতে করে সহজে কেউ তাদের ধরতে না পারে। আর শ্রীবাস সুড়ঙ্গের ওখানে রয়েছে। এদিকে তারা ব্যাংকে ঢুকেই সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর সিকিউরিটি গার্ড ব্যাংকে ডাকাত ঢোকার কথা পুলিশকে জানিয়ে দেয়। তখন ফার্নান্দো আর তার সাথীরা এক এক করে সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলতে শুরু করে। আর মারিও কাউন্টারে গিয়ে ব্যাংক কর্মকর্তাকে বলে, দুলা ভাই সব এই ব্যাগের ভিতরে ভরে ফেল। আর সেও ভয়ে ভয়ে তার কাছে যা আছে সব ওই সুটকেসে ঢুকাতে শুরু করে। এদিকে আরেকজন ব্যাংকের মেইন গেট তালা মেরে দেয় যাতে কোনোভাবে পুলিশ ভেতরে না আসতে পারে। ডাকাতির কথা শুনে সেখানে সাথে সাথে পুলিশও চলে আসে। আর তখন ফার্নান্দো ব্যাংকে থাকা একজনকে ধরে নিয়ে পুলিশদেরকে বলে যে যদি কোনো চালাকি করা হয় তাহলে সবাইকে মেরে ফেলবো। এভাবে হালকার উপর ঝাপসা ভয় দেখিয়ে সে ভেতরে চলে আসে। এদিকে মারিও সিকিউরিটি গার্ডকে ওপর থেকে নিচে নিয়ে আসে আর গার্ডকে বলে, এই যে সোনাচান্দু, পুলিশ যদি আমাদের সাথে কথা বলতে চায় তাহলে যেন এই ফোন থেকে আমাদের সাথে কথা বলে। এ বলে তাকে বাইরে বের করে দেয়। আর বের করার আগে তার বন্দুক থেকে বুলেট ভর্তি ম্যাগাজিনটি বের করে নেয়। আর এদিক দিয়ে শ্রীবাস ততক্ষণে সুড়ঙ্গ খোঁড়াখুড়ি কমপ্লিট করে ভল্টের ভেতরে প্রবেশ করে। তারপর তারা এক এক করে লকারগুলো খুলতে থাকে। শ্রীবাস এমন একটি মেশিন নিয়ে এসেছে যেটা দিয়ে মাত্র 7 সেকেন্ডে একটা লকার খোলা যাবে। এটা দেখে তো তারা মহা খুশি। এদিকে ফার্নান্দো আর শ্রীবাস লকারগুলো খুলতে থাকে, আর ওদিকে ওই সিকিউরিটি অফিসার পুলিশদেরকে সবকিছু খুলে বলতে থাকে। সে বলে, স্যার তাদের কাছে অনেক ধরনের অস্ত্র রয়েছে, তারা যে কোনো সময় যে কাউকে মেরে ফেলতে পারে। এদিকে একজনের আবার খুব জোরে হিসু পেয়েছে। তখন ডেভিজো বলে, হ্যাঁ ভাই তুই একটু চেপে রাখ না। সে বলে, স্যার পারছি না। তখন ডেভিজো বলে, আচ্ছা যা ওই ফুল গাছে গিয়ে পানি দেখা যা। ছেলেটি হিসু করতে গেলে সে এতটাই ভয় পেয়েছিল যে তার হিসু বেরই হচ্ছিল না, তাই সে আবার শুয়ে পড়ে। এদিকে মারিও দেখতে পায় ছাদের ওপরে কিছু পুলিশকে পাঠানো হয়েছে। তখন মারিও তার দেওয়া ওই ফোনে ফোন করে পুলিশ অফিসারকে বলে, এখন তুমি যাদেরকে ওপরে পাঠিয়েছ তাদেরকে নিচে নামাও, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। তখন অফিসার উপরে থাকা পুলিশদেরকে নিচে নামতে বলে। মারিও পুলিশের সাথে কথা বলে। সে বলে, আমি ডিস্ট্রিক্ট গভর্নরের সাথে কথা বলতে চাই, তাকে আমার সাথে কথা বলিয়ে দাও। তখন পুলিশ অফিসার বলে, ঠিক আছে আমরা তাকে আসতে বলছি। এদিকে বন্দীদের মধ্যে একজনের মোবাইল বেজে ওঠে, আর ডেভিজো বলে, এইটা কার ফোন? তখন একজন বৃদ্ধা বলে, ওইটা আমার ফোন। আসলে আজকে আমার জন্মদিন তো, তাই হয়তো আমাকে উইশ করার জন্য ফোন করেছে। তখন মারিও বলে, ও তাই নাকি, তাহলে তো তোমার জন্মদিন সেলিব্রেট করা উচিত। তখন সবার উদ্দেশ্যে মারিও বলে, তোমাদের কাছে কি কোনো চকলেট আছে? তখন একজন বলে, হ্যাঁ আমার কাছে একটা চকলেট আছে। তখন সেই চকলেটটি দিয়ে সবাই মিলে বৃদ্ধার জন্মদিন পালন করে। দেখো কাণ্ড। এরপর সিকিউরিটি গার্ডের কাছ থেকে নেওয়া ওই বুলেট ভর্তি ম্যাগাজিনটি বৃদ্ধার হাতে ধরিয়ে দিয়ে বলে, তুমি এটা বাইরে গিয়ে পুলিশদেরকে দিয়ে দিও,
আর বাসায় গিয়ে তুমি তোমার জন্মদিন পালন করো। এই বলে বৃদ্ধাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। আর এদিকে মারিও চাপাবাজি করে পুলিশদেরকে হয়রানি করাচ্ছে। আসলে তার কাজ হলো পুলিশকে এটা সেটা বলে ব্যস্ত রাখা, আর তার জন্য সে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। এমনকি সে একটি অ্যাক্টিং ক্লাবেও ভর্তি হয়েছিল, যাতে করে অ্যাক্টিংয়ের মাধ্যমে পুলিশদেরকে ব্যস্ত রাখা যায়। এদিকে লকার খুলতে খুলতে ফার্নান্দোদের মেশিন গরম হয়ে গিয়েছিল, তাই লকার খোলা সম্ভব হচ্ছে না। তখন ফার্নান্দো মারিওকে বলে, তুমি যে করেই হোক পুলিশকে ব্যস্ত রাখো, যাতে ভেতরে কি হচ্ছে তা ওরা কোনোভাবে বুঝতে না পারে। আর আমরা লকারগুলো খোলার চেষ্টা করছি, আমাদের মেশিন ঠান্ডা হতে একটু সময় লাগবে। এদিকে বৃদ্ধা বাইরে এসে বলে, ডাকাতরা তো খুবই ভালো, তারা কোনো বন্দির সাথেই খারাপ ব্যবহার করেনি, এমনকি আমার বার্থডে উদযাপনও করেছে। আর পুলিশকে দেওয়ার জন্য যে ম্যাগাজিনটি বৃদ্ধাকে দিয়েছিল সেটা বৃদ্ধা পুলিশকে দিয়ে দেয়। এটা করেছিল পুলিশদেরকে ভয় দেখানোর জন্য। এরপর সেখানে সেই জেলা শাসক চলে আসে, আর পুলিশ অফিসার মারিওকে ফোন করে এবং বলে, তোমাদের কথা মতো আমরা জেলা শাসককে নিয়ে এসেছি, এই নাও কথা বলো। তখন মারিও যা না তাই বলে সেই ইন্টারন্যাশনাল সূরাগুলো পড়তে শুরু করে। জেলা শাসক বলে, আহা বন্ধু, কি সব বলছো আমাকে, এগুলো পাঠ না করলে হয় না। তখন মারিও আরও গালিগালাজ করতে শুরু করে আর বলে, তোর জন্য আমি একবার জেলে গিয়েছিলাম, আমি তোর সাথে কোনো কথা বলবো না। তখন জেলা শাসক বলে, আমাকে তাহলে ডেকেছো কেন? তখন মারিও বলে, আমি তোকে শুধু গালি দেবার জন্য ডেকেছি, শোনো কথা। এরপর মারিও বলে, আমি আমার এক পরিচিত উকিলের সাথে কথা বলতে চাই, তুই তাড়াতাড়ি তাকে এখানে নিয়ে এসে হাজির কর, আর আমি তার নাম্বার তোকে মেসেজ করে পাঠাচ্ছি। এই বলে সে ফোন রেখে দেয়। তখন এরাও বোকার মতো সেই উকিলকে ফোন করে আর বলে, স্যার আপনাকে এখানে একটু আসতে হবে। আসলে এসব উকিল মুকিল কিচ্ছু না, মারিওই তাকে তার আরেকটি নাম্বার দিয়েছে এবং তাদের সাথে উকিলের মতো করে কথা বলে। মারিও বলে, আমার একটু আসতে দেরি হবে, তবে আমি যত সম্ভব তাড়াতাড়ি চলে আসছি। আর মারিও পুলিশকে বলে, আমরা অনেকক্ষণ ধরে ভেতরে বন্দী হয়ে আছি, তাই আমাদের জন্য কিছু পিৎজা নিয়ে আসো। আর এদিকে ব্যাংক লুটপাট কমপ্লিট। এখন মালগুলো গুছিয়ে নিয়ে ফার্নান্দো আর শ্রীবাস সুড়ঙ্গ দিয়ে পাঠিয়ে দেয়। আর মারিও বলে, কেউ ওপরে তাকাবে না, তাকালেই গুলি খাবে। এই বলে তারা সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাবে, আর যাওয়ার আগে রুমালের ওপর তাদের সকল অস্ত্রগুলো রেখে দেয়। এদিকে পিৎজা চলে আসলে পুলিশ অফিসার মারিওকে ফোন করলে ফোনে আর তাকে পায় না। তখনই তাদের চোখে পড়ে সেই ম্যানহলের ঢাকনার ওপর। আর অনেকক্ষণ ধরে ডাকাতদের কোনো সাড়া না পেয়ে তাড়াতাড়ি করে পুলিশ ফোর্স ব্যাংকে প্রবেশ করে। আর পুলিশ অফিসার তাদের পায়ের চিহ্ন দেখে সুড়ঙ্গটি বের করে ফেলে, কিন্তু সেখানে দেখে একটা আস্ত গোটা বোমা সুড়ঙ্গের সামনে ঝুলে রেখেছে। পুলিশ অফিসার তো থ মেরে দাঁড়িয়ে আছে যে কি করবে সেটা ভেবে। আর তখনই অন্য সব পুলিশ তাদের অফিসারকে জানায় যে তারা যেসব অস্ত্র ব্যবহার করেছিল তা সবই নকল। তখন অফিসার বুঝতে পারে এই বোমাটাও নকল। আসলে তারা আসল অস্ত্র ব্যবহার করতে পারত, কিন্তু করেনি এই কারণে যে যদি তারা ধরা পড়ে যায় তাহলে যেন বেআইনি অস্ত্র রাখার মামলায় ফেঁসে না যায়, আর শুধুমাত্র চুরির কারণেই যেন তাদের শাস্তি কম হয়। এদিকে এরা দুটো বোর্ড নিয়ে আস্তে আস্তে পালিয়ে যায়, আর এই খবর তখন সব জায়গায় ছড়িয়ে যায়। আর সেখানে আরও একটা স্পেশাল ফোর্স পাঠানো হয় টানেলের মধ্যে তাদেরকে খুঁজে বের করতে। কিন্তু খুঁজলে কি হবে, ততক্ষণে তারা তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়েছে। সেখানে তাদের গাড়ি রাখা ছিল এবং গাড়িটি এমনভাবে রাখা ছিল যে গাড়িটির তলা আর ম্যানহোলের ঢাকনা একদম লাগালাগি অবস্থায়। আর ওই সুড়ঙ্গ দিয়ে সরাসরি গাড়ির ভেতরে ঢোকা যাবে, কিন্তু কেউ কিছু জানতে পারবে না। তারপর তারা মালগুলোকে উঠিয়ে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। আর বাসায় গিয়ে এত টাকা দেখে তাদের তাকিয়ে থাকার ধরনটা ছিল দেখার মতো। আসলে এরা তো এক একজন ছোটোখাটো চোর ছিল, এরা তো আর একসাথে এতগুলো টাকা দেখেনি, তাই অবাক পানে চেয়ে থাকে টাকাগুলোর দিকে। আর যেসব টাকাগুলো ভিজে গিয়েছিল সেগুলো তারা মেশিনের সাহায্যে শুকিয়ে নেয়, আর সবাই টাকা পয়সা সোনা দানা সবকিছু ভাগাভাগি করে নেয়। মুভিটি এখানেই শেষ হতে পারতো, কিন্তু টুইস্ট আছে এখানেই। তারা সবাই টাকাগুলো পেয়ে আরামায়েশ শুরু করে। তারা এক একজন এত টাকা চুরি করেছে যে সারা জীবন বসে থাকলেও তাদের টাকা খেয়ে ফোরানো যাবে না। কিন্তু তাদের দলের এই লোক যার নাম অ্যালবার্টো, সে আবার সব কিছু তার ওয়াইফকে একদিন বিশ্বাস করে বলেছিল।
আর এখন তার কাছে অনেক টাকা পয়সা থাকায় সে এক এক দিন এক এক মেয়েকে নিয়ে ঘুরে বেড়াতে থাকে। আর এটা তার ওয়াইফ দেখে নেয় আর তাকে হাতে নাতে ধরে ফেলে। তার সাথে কঠিন একটা ঝগড়া হওয়ায় সে পুলিশকে সব কিছু বলে দেয়। আর পুলিশও তখন বাসায় এসে তাকে গ্রেপ্তার করে। শুধু তাকেই নয়, সাথে যারা ছিল সবাইকে পুলিশ এক এক করে গ্রেপ্তার করে। আর দেখানো হয় ফার্নান্দো যখন জেল থেকে বের হচ্ছে তখন মারিও তাকে রিসিভ করার জন্য সেখানে অপেক্ষা করছিল এবং তাদের কথা শুনে মনে হচ্ছিল তারা আবারও কোনো এক মহাবিপত্তি ঘটাতে চলেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তবে শুরুতেই বলেছিলাম মুভিটি একটি বাস্তব গল্প থেকে নেওয়া। ভাবতেই অবাক লাগে যে মুভিটি একটি বাস্তব গল্প থেকে বানানো হয়েছে। তো কেমন লাগলো একটা কমেন্টস তো আপনি করতেই পারেন। আর আমাদের এক্সপ্লেনগুলো ভালো লাগলে দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একজন নতুন সদস্য হয়ে যান। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।